বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশেও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট। সাথে আছেই আমি আখলাকুস সাফা। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 15 জনের মৃত্যু হয়েছে আজ। প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। নমুনা পরীক্ষা বাড়ানোর পর থেকেই ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 24 ঘন্টায় 2190 জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে 266 জনের। সব মিলিয়ে কোভিড-19-এ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 75 জন। আপাতত 24 এপ্রিল পর্যন্ত সময়টাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনা করছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিদিনই করোনা ভাইরাস পরিস্থিতির নতুন রেকর্ড। টানা প্রায় 2 সপ্তাহ ধরে নিয়মিত এসব খারাপ খবর। গত 24 ঘন্টায় করোনার সংক্রমণে মারা যাওয়ার সংখ্যাটাও এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার 2190 জনের নমুনা পরীক্ষা করেছে। এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা 2000 ছুঁই। করোনায় আক্রান্ত হয়েছে 266, মৃত্যুবরণ করেছে 15 জন। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় শতকরা 30-এর নিচে এবং 60 ঊর্ধ্ব প্রায় 7%, যা বর্তমানে আমাদের দেশের জন্য আশীর্বাদ। উদ্বেগের বিষয়, দেশে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে তরুণরা, আর মোট আক্রান্তের 68 ভাগই পুরুষ। ঢাকা নারায়ণগঞ্জের পর করোনা সংক্রমণের নতুন হটস্পট শ্রমিক অধ্যুষিত গাজীপুর। বয়স বিভাজনে দেখা যায় সর্বোচ্চ আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তির বয়স সীমা 21 থেকে 30 বছর বয়সের মধ্যে শতকরা 21%। পরিস্থিতি বিবেচনায় সরকারের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। জোর দেন আর কটা দিন ঘরে থাকার উপর। আমরা যদি আগামী 25শে এপ্রিল পর্যন্ত ঘরে থাকি, একটু কষ্ট করি, তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ। করোনা হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে আরো কয়েকটি, যার মধ্যে রয়েছে মুগদা হাসপাতাল 500 বেড, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট। ঘরে থাকা মানুষের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে গণমাধ্যমকে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ডাক্তার জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত আমাদের করোনা আপডেটে। একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে পরিস্থিতি প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। আক্রান্ত যেমনি বাড়ছে, তেমনি প্রাণহানিও রেকর্ড করছে প্রতিদিনই। আসলে কোন দিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি? ধন্যবাদ। যে কোনো জিনিস আসলে শুরুতে আমাদের প্রথম 8 তারিখে ধরা পড়েছে আমাদের করোনা। এইখান থেকে প্রথমে আমরা যতগুলো পরীক্ষা করা দরকার, যত জায়গায় পরীক্ষা করা দরকার, সেগুলো আমরা করতে পারিনি। যতই আমরা পর্যায়ক্রমে পরীক্ষা করছি, ততই আমাদের ধরা পড়েছে। পাশাপাশি প্রথম দিকে যখন বিদেশ থেকে লোক আসা শুরু করে, ইতালির থেকে, এবং বিভিন্ন জায়গায় যেভাবে লোকজন ছড়িয়ে পড়ে, একজনের কাছ থেকে অন্যজনের কাছে এভাবে ছড়িয়ে গেছে। এই রোগ যত ছড়িয়েছে তত ধরা পড়তেছে। একইভাবে যে কত পর্যন্ত ছড়িয়েছে, এটা যদি আমরা নির্ণয় করতে পারি, তখনই আমরা বলতে পারবো তার ভয়াবহতা কত। এখন পর্যন্ত গতকাল যেটা ছিল, আজকে তার চেয়ে যদিও কম। আমাদের দেশে চারিদিকে এই করোনার পরিস্থিতির এইটা রোগ নির্ণয় ফ্যাসিলিটি বেশি হচ্ছে, এবং একই কারণে সারা দেশে মনে হচ্ছে আমাদের এটা বাড়ছে বা এটা ধরা পড়ছে। আসলে এটা ক্ষতিকর না। এই যত পরীক্ষা করা হচ্ছে, তত এই রোগ ধরা পড়ার জন্য আমরা আরও সতর্ক হচ্ছি। এটা আমাদের জন্য, আমি মনে করি এটা আমাদের জন্য ভালো। স্যার, একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে গতকালই আমরা দেখেছি সারা দেশ জুড়ে পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে 25 তারিখ পর্যন্ত সাধারণ ছুটিও আছে। আজ আবার স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে 25 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে ঘরে থাকতে পারলে মোটামুটি পরিস্থিতি উন্নতির দিকে যাবে। আসলে আপনারা এই চিকিৎসার সঙ্গে যারা জড়িত রয়েছেন, আপনারা কি মনে করেন? ধারণা হচ্ছে যে এই 25 তারিখ নয়, এটা যদি শুরুতেই যদি আমাদের যে লোকগুলা বিদেশ থেকে আসলো, ইতালির থেকে প্রথমে, যে যদি আমরা কিছু চিল্লে দেখে আমরা মায়া কান্নায় ভুলে গেলাম, তখন থেকেই যদি এদেরকে আমরা আইসোলেশনে নিতে পারতাম, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, এর সাথে যারা জড়িত বিভিন্ন মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ
এবং আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সমস্ত মন্ত্রণালয় যদি একসাথে বসে এদেরকে কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে আমরা নিতে পারতাম, তাহলে হয়তোবা এই ভয়াবহতা বা এত বেশি রোগ চারিদিকে ছড়াইতো না। স্যার, একটি বিষয় যেমন লকডাউনের সময় কি আরো বাড়ানো প্রয়োজন আছে কিনা, আপনারা চিকিৎসার সঙ্গে যারা জড়িত আপনারা কি মনে করেন? নির্ভর করতেছে আমার কত এটা ছড়াচ্ছে। যদি দেখা যায় বাড়তে হয়েছে, তাহলে অবশ্যই এটা লকডাউনের প্রয়োজন আছে। তবে যদি দেখা যায় একসময় এটা স্ট্যাটিক হচ্ছে বা সেটা আর বাড়তেছে না, তখন থেকে আমরা বিবেচনা করব লকডাউন বাড়াবো কি বাড়াবো না। কিন্তু যতই বাড়তেছে, এটা আমার মনে হয় লোকজনের চলাচল, আমার স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলেছে অবশ্যই এটা সঠিক বলছে। এটা আরও আমরা তার কারণ এটা যদি আমরা এটা আরো সতর্ক না হই, এটা যদি আমরা এদেরকে রেস্ট্রিকশন বা প্রতিরোধ না করি, তাহলে এটা বাড়তেই থাকবে। এটা আমাদের জোরে সোরেই এটা করা উচিত। কেউ ইচ্ছা করে রাস্তায় চলে যায়, দেখে কি হয়। কেউ ইচ্ছা করে রাস্তায় চলে যায়, চুল কাটিতে যাচ্ছে। আর ভাই, এই চুল কাটানো তো আরো 2 দিন পরে কাটালেই হবে। এই আমাদের নড়াচড়া যদি চলাফেরা আমরা কমাইতে পারি, তাহলেই আমাদের রোগ প্রতিরোধ বা এই বিস্তার আমরা কমাইতে পারবো। ডাক্তার জাহাঙ্গীর আলম, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও ফিরবো আপনার কাছে। এদিকে জ্বর, সর্দি, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বরিশাল, রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাঙামাটি ও নওগাঁয় 7 জন মারা গেছেন। মধ্যরাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান 40 বছর বয়সী এক নারী। মেডিকেলের পরিচালক জানান, জ্বর, সর্দি, কাশি নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন তিনি। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পিসিআর ল্যাবে। জ্বর কাশিতে এক যুবকের মৃত্যু হয়েছে রংপুরেও। সিভিল সার্জন জানান, বেশ কিছুদিন ধরে জ্বর কাশিতে ভুগছিলেন ওই ব্যক্তি। গতকাল পীরগঞ্জে নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে নিহতের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া রাঙামাটির বাঘাইছড়িতে আইসোলেশনে থাকা 18 বছর বয়সী এক যুবক মারা গেছে। বুধবার জ্বর, শ্বাসকষ্ট নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নওগাঁতেও একই ধরনের উপসর্গ নিয়ে মারা গেছেন ঢাকা ফেরত এক ব্যক্তি। খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া চট্টগ্রাম ও রাঙামাটিতে মারা গেছেন আরও 2 জন। চব্বিশ ঘন্টায় আরও 7,000 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 1,48,000 ছাড়ালো। নতুন করে সংক্রমিত হয়েছেন রেকর্ড 96,000 মানুষ। মোট আক্রান্ত প্রায় 22 লাখ। বৃহস্পতিবারও সর্বাধিক মৃত্যু ও সংক্রমণ দেখেছে যুক্তরাষ্ট্র। মহামারীর এই ভয়াবহ রূপ সত্ত্বেও লকডাউন শিথিলের মহাপরিকল্পনা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 7 প্রবাসী বাংলাদেশি। প্রাণঘাতী ভাইরাস জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে গিয়েছিল এই মাকে। নিউ ইয়র্কের হাসপাতালে কোমায় থাকা অবস্থাতেই সন্তানের জন্ম দেন। ছোঁয়াচে কোভিড-19 যেন সন্তানকে না ছুঁতে পারে, সেজন্য 2 সপ্তাহ তার মুখও দেখতে পারেননি। সুস্থ হয়ে প্রথমবার সন্তান কোলে নেওয়ার এই অনুভূতি তাই নিঃসন্দেহে একেবারেই ভিন্ন। বেশ কদিন ধরে করোনায় সর্বাধিক আক্রান্ত আর মৃত্যু দেখছে যুক্তরাষ্ট্র। ব্যতিক্রম ছিল না বৃহস্পতিবারও। 2 এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন গড়ে কমপক্ষে 30,000 মানুষ আক্রান্ত হচ্ছেন কোভিড-19-এ। মারা যাচ্ছেন অন্তত 2,000 করে। 2.25 লাখের বেশি সংক্রমণ আর মৃতের সংখ্যা 16,000 ছাড়ানোর পর লকডাউন আরও 1 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক। 15 মে পর্যন্ত নিউ ইয়র্কে সবকিছু বন্ধ থাকবে। অন্যান্য রাজ্যের সাথে সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে গণপরিবহন বা ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে চালক এবং যাত্রীদের সার্বক্ষণিক মাস্ক পরা বাধ্যতামূলক। দেশ মৃত্যুপুরীতে পরিণত হলেও মার্কিন প্রেসিডেন্ট গুরুত্ব দিচ্ছেন দ্রুততম সময়ে অর্থনীতি সচল করার ওপর। মহাবিপর্যয়ের মুখে সংক্রামক ভাইরাসের বিস্তার রোধে সারা পৃথিবী শারীরিক দূরত্ব নিশ্চিতের কথা বললেও আপাতত সামাজিক দূরত্ব রক্ষায় যথেষ্ট বলে মনে করছেন ট্রাম্প। নতুন উদ্যমে জীবন শুরু করতে হবে আমাদের। চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নরদের ওপর। করোনা পরিস্থিতি প্রকট নয় এমন অঞ্চলগুলোতে নিষেধাজ্ঞা শিথিল করুন। ভাইরাসের সংক্রমণ এড়াতে নিছক বেড়াতে যাওয়া বা অপ্রয়োজনীয় ভিড়ভাট্টা বন্ধ থাকুক, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার কাজটা তাকে শুরু করতে হবে। না হলে করোনার পর অর্থনৈতিক বিপর্যয় আরেক বিপদ ডেকে আনবে।
ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির পর মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে বেলজিয়াম, নেদারল্যান্ডসে। মহামারীর আরেক কেন্দ্রস্থল ইউরোপে কোভিড-19-এ এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৯২,০০০ মানুষের, আক্রান্ত ১০ লাখের বেশি। নুসহাত কামাল, যমুনা নিউজ। করোনা ভাইরাসের উৎসস্থল উহানে আক্রান্ত ও মৃত্যুর সংশোধিত তালিকা প্রকাশ করেছে বেইজিং। মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও ১,২৯০ জন। ফলে চীনে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৩২ জনে, যা আগের তুলনায় প্রায় ৫০% বেশি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে হাসপাতালের বাইরে মৃতের হিসেব এতদিন সরকারিভাবে নথিভুক্ত হয়নি। তবে এর পেছনে কোনো লুকোচুরির বিষয় নেই বলেও দাবি করছে দেশটি। সংশোধিত পরিসংখ্যানে আক্রান্তের হিসেবে যুক্ত হয়েছে আরও ৩২৫ জন। ফলে মোট আক্রান্ত ৮২,৬৯২ জন। পশ্চিমা গণমাধ্যমের দাবি, উহানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি। রোগ নিয়ন্ত্রণে আসায় ৭৬ দিনের কঠোর লকডাউন শেষে গেল সপ্তাহ থেকে স্বাভাবিক হতে শুরু করেছে শহরটির জীবনযাত্রা। দর্শক, করোনা আপডেট নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ঝুঁকি নিয়েই করোনার চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। এখনও দেশের ৯০,০০০ নিবন্ধিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য সরবরাহ করা যায়নি যে সুরক্ষা সরঞ্জাম, সেই সুরক্ষা সরঞ্জামগুলো। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট। ঝুঁকি নিয়েই করোনার চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। এখনও দেশের ৯০,০০০ নিবন্ধিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য সরবরাহ করা যায়নি পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ বলছে সংকটের কথা। অবশ্য মহাসচিব জানিয়েছেন ঝুঁকি কমানো ও সংকট সমাধানের চেষ্টা করছে সরকার। আলমগীর স্বপনের রিপোর্ট। সংক্রমণের বড় ঝুঁকি আতঙ্ক থাকলেও করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকরা জীবন বাজি রেখে এই দুঃসময়ে কাজ করছেন তারা। অথচ সেই চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম নিয়ে অভিযোগ এখনও কমেনি। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জে সেটা দেওয়া হয়নি স্যার, দেওয়া হয়েছে, কিন্তু স্যার প্রয়োজনের তুলনায় তো স্যার আমাদের সব জায়গায় শর্টেজ। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনউদ্দিন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬১ জন চিকিৎসক ও ৬৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে সুরক্ষা সরঞ্জামের অভাবই এর বড় কারণ বলে অভিযোগ চিকিৎসকদের। পিপিএটা সম্ভবত ইনিশিয়ালি ডাক্তারদের আসতে একটু দেরি হয়েছে, যার ইফেক্ট হিসাবে হয়তো আমি মনে করছি যে কিছু সংখ্যক ডাক্তার অলরেডি এফেক্টেড হয়ে গিয়েছে। প্রথম দিকে পিপিই সুরক্ষা না পাওয়ার কারণে ওরা এফেক্টেড হয়েছে। অলরেডি কালকে দেখলাম যে 10 জন এফেক্টেড। সুরক্ষা সরঞ্জামের সরবরাহ দিন দিন বাড়লেও এখনও অনেক জায়গায় প্রতিদিন পিপিই ও মাস্ক বদল করে ব্যবহারের সুযোগ কম। ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। পিপির যথেষ্ট অপ্রতুলতা আছে। আমরা হাসপাতালে কাজ করছি, সেখানে যথেষ্ট পরিমাণ মাস্ক বা গ্লোভস আমরা পাচ্ছি না। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণে পিপি আছে এবং আমি আজকে এটা পড়লাম, আজকে এটা ডিসকার্ড করে দেবো। নার্সদের ক্ষেত্রে পিপিটা প্রতিদিন এরকম ডিসপোজেবল পিপি সরবরাহ করা দরকার। আমরা চাই যে সেবা দিতে, কিন্তু আমাদের নিরাপত্তা সহ যেন আমরা সেবাটা দিতে পারি। সরকারি হাসপাতালে সুরক্ষা সরঞ্জামের ঘাটতি অনেকটা কমলেও বেসরকারি হাসপাতালে রয়েছে সংকট। সাধারণ চিকিৎসা দিতে গিয়ে এরই মধ্যে মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসক সহ ১৩ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কোন লেয়ারের পিপিএ কয়টা আনা দরকার, কোথায় দেওয়া দরকার, এটা নির্দিষ্ট করা উচিত, এটা পৌঁছে দেওয়া উচিত। বেসরকারি হাসপাতালগুলোতে আমি একটা দুটোতে দেখেছি গ্রিন রোডে, যে তারা দিয়েছে সিঙ্গেল টাইম ডিসপোজেবল। বিএমএ সরকারি বেসরকারি পর্যায়ে মানসম্পন্ন সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছে। এখন আর সময় নেই যে বেছে বেছে কাউকে চিকিৎসক সুরক্ষা সরঞ্জাম দেওয়ার। প্রত্যেকটি হাসপাতালে প্রত্যেকজন কর্মচারী, নার্স, সুইপার, ওয়ার্ড বয়, ডাক্তার, প্রশাসক সবাইকেই, কারণ আমাদের এখন রোগটি সমাজে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের সুরক্ষা, ব্যবস্থাপনার সংকট ও করণীয় নিয়ে সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরছে বিএমএ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
আমাদের সাথে আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাকে আবারও স্বাগতম ডাক্তার জাহাঙ্গীর আলম। একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমরা রিপোর্টে যদি দেখছিলাম নার্স চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম, অনেক কথা হচ্ছে এ নিয়ে, যা হয়েছে তা পর্যাপ্ত কিনা, নতুন করে আর কি করা যেতে পারে? এই প্রশ্নটা প্রথম থেকে হয়ে আসছিল। আমাদের ডাক্তাররা বলছিল আমাদের পিপি নেই, যথেষ্ট পিপি নেই। এখন প্রশ্ন উঠেছে মানসম্মত পিপি আছে কিনা। আমি যে ফ্রন্টলাইনের ফাইটার, যদি মানসম্পন্ন পিপিএ যদি আমার না থাকে, তাহলে তো এইটা একজনের কাছ থেকে আরেকজনের সংক্রমণের একটা চান্স থাকে। পিপিএ আছে, কেউ বলতেছে N95, কিন্তু বললেও সেটা আদতে N95 না। আমি যুদ্ধক্ষেত্রে গিয়ে আমার বন্দুকটা নিয়ে গেলাম, আমি গিয়ে দেখলাম বন্দুকটা আমার ফায়ার হলো না, তাহলে তো আমার ওইটা হলো না। আমার যুদ্ধক্ষেত্রে গেলে আগেই টেস্ট করা উচিত আমার বন্দুকটা ঠিক আছে কিনা, সেটা ফায়ার করবে কিনা, আমি শত্রুকে মোকাবেলা করতে পারবো কিনা। অতএব যে পিপি দেওয়া হচ্ছে প্রচুর, সেটা মানসম্মত না হলে চিকিৎসা সকল কর্মী, শুধু চিকিৎসক নয়, চিকিৎসার সাথে রিলেটেড সকল কর্মী, সেটা তাদেরকে রক্ষা করা যাবে না, যেটা দিন দিন বেড়েই চলতেছে। এবং এই পিপি যেগুলো সাপ্লাই করা হচ্ছে, এগুলো হওয়া হচ্ছে ডিসপোজেবল, যে একবার ব্যবহার করে তারা ডিটে করে তারা ফেলে দেবে। এটা যদি আবার পড়তে হয়, সে তাহলে তো তার মানসম্মত ঠিক থাকে না। আন্তর্জাতিকভাবে সবাই এটা ডিসপোজেবল পিপি হিসেবে ব্যবহার করে। অতএব আমাদের চিকিৎসক তথা চিকিৎসা কর্মীদেরকে এই মানসম্মত এবং ডিসপোজেবল পিপি দিলেই আমাদের চিকিৎসকরা পালিয়ে যায়নি, তারা ফিল্ডে আছে, তারা চিকিৎসা করবে এবং এই করোনা যুদ্ধে তারা জীবন বাজি রেখে যুদ্ধ করবে, যেমনটি করেছিল এই দেশের মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধ, সেভাবেই তারা করবে, তারা প্রস্তুত আছে। শুধু দরকার মানসম্মত এবং প্রয়োজনীয় সংখ্যক পিপি এবং চিকিৎসা সরঞ্জাম। মানসম্মত পিপির কথা বলছেন আপনি। আরেকটি বিষয়, করোনা রোগ নিয়ে তো বেশ আতঙ্ক বিরাজ করছে। লকডাউন আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক মতো মানছি না, কোয়ারেন্টিন নিয়েও এক ধরনের ভীতি রয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়ছে, বিভিন্ন জেলায় ছড়িয়ে যাচ্ছে। এই অবস্থায় কেউ যদি পজিটিভ হন, তাহলে তিনি সহ তার স্বজনদের কি পরামর্শ দেবেন আপনি? পরামর্শ আপনারা সবাই জানেন, এতদিন আমরা জানি যে এই করোনা হলেই যে সেটা সেভিয়ার তা না। এই করোনার বিভিন্ন ধাপ, ম্যাক্সিমাম অংশ এটি যেমন সেভিয়ার না, কিছু সংখ্যক খুব সিভিয়ার। আমাদের চিন্তিত করতে হবে সেই সামান্য অংশ যেটা সিভিয়ার পর্যায়ে যায়, যাদের একদম আইসোলেশন লাগে বা একদম খুব টার্মিনাল অবস্থা, একদম আইসিইউ বা ভেন্টিলেটর আমরা যেটা বলি সেটা লাগে। এছাড়া যে রোগীগুলো আছে তারা কাছাকাছি চিকিৎসা কেন্দ্রের সাথে যোগাযোগ করে বাসায় থাকতে পারে অথবা ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে পারে। এইটা না হলে ভয়ের কোনো কারণ নেই। এইটা সামান্য আমাদের নর্মাল সর্দি কাশির মতোই। এটা ঠান্ডা লাগলে আমরা যে ওষুধ খাই, বলা আছে যে অ্যাজিথ্রোমাইসিন এবং প্যারাসিটামল সহ অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ওষুধ আছে সেগুলো খাইলেই চলবে। এটা নিয়ে তেমন কোনো ভয়ের কোনো কারণ নাই। পাশাপাশি আমার ডাক্তার ভাইদের আমি অনুরোধ করব যে একটা রুগী আসলেই সেটা যে করোনা হবে সেটা নাও হতে পারে, সেটা তার কাছে ভালো হিস্ট্রি নিয়ে সেই রুগী যেখানে যে অবস্থায় চিকিৎসা দরকার সেটাই করবেন। না হলে এর মাসুল সবাইকে দিতে হবে, চিকিৎসকদেরও দিতে হবে, সাধারণ জনগণকে দিতে হবে। আর জনগণকে একটা অনুরোধ করব, এইটা আপনার চিকিৎসকের কাছে কখনো এটা তথ্য গোপন করবেন না। আপনি জ্বর হয়েছিল, আপনি বিদেশ থেকে এসেছেন, করোনা রোগীর সংস্পর্শে এসেছেন, এইসব জিনিসগুলো যদি আপনি গোপন করেন তাহলে আপনার যেমন ক্ষতি হবে, আমার চিকিৎসকের ক্ষতি হবে। ডাক্তার জাহাঙ্গীর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অক্সিজেন সিলিন্ডার আর ভেন্টিলেটরের বড় ধরনের সংকটে দেশ। কোনো কারণে করোনার সংক্রমণ আরও বাড়লে এসবের অভাবে তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। তাই দ্রুততম সময়ে ভেন্টিলেটর বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, জেলা পর্যায়ের সব হাসপাতালেই অক্সিজেন দেওয়ার সুবিধা বিদ্যমান। আর অতি সংকটাপন্নদের জন্য সারা দেশে 138টি ভেন্টিলেটর প্রস্তুত বলেও জানান নীতি নির্ধারকরা। শাকিল হাসানের রিপোর্ট। কোভিড-19 আক্রান্তদের সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্বই। বাংলাদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যাদের আগে থেকে অ্যাজমা, হাঁপানি সহ শ্বাসকষ্টজনিত রোগ আছে, তারা আছেন সবচেয়ে ঝুঁকিতে। যাদের শ্বাসকষ্ট হয় তাদেরকে আমাদের অক্সিজেন দিতে হবে, প্রয়োজনে তাদের ভেন্টিলেশন দিতে হবে, মানে আর্টিফিশিয়াল মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস যাতে কোনোভাবে বন্ধ না হয়ে যায় সে ব্যবস্থা করতে হবে। মানুষের অক্সিজেন স্যাচুরেশন হলো 100% থাকে। যদি 96%-এর কম যদি অক্সিজেন স্যাচুরেশন হয়, তখন সেই ক্ষেত্রে তাকে অক্সিজেন দিতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করতে হতে পারে। এ ধরনের রোগীর প্রয়োজন অক্সিজেন সুবিধার। তার জন্য কতটা প্রস্তুত হাসপাতালগুলো? করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যদি আরো বাড়ে, সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের স্বল্পতা হতে পারে।
সেই জন্য আমি বলবো যে প্রতিষ্ঠানগুলো অক্সিজেন এগুলো আমাদেরকে সাপ্লাই দেয়, বিওসি এসপেক্টা সহ যারা দেয়, তাদের আরো অক্সিজেন সাপ্লাইয়ের বা প্রোডাকশনের জন্য তাদের আরো মনোযোগী হতে হবে। প্রত্যেকটা ডেডিকেটেড হাসপাতালে আমরা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো আমরা নিশ্চিত করেছি। অতি শ্বাসকষ্টে থাকা রোগীর জন্য প্রয়োজন পড়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাও। এটি করতে গিয়ে গলদঘর্ম উন্নত দেশগুলোও। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশেই ভেন্টিলেটর সুবিধা তৈরি করা হচ্ছে। ঢাকার বাইরে আমরা 7টা যে ডিভিশন আছে সেই ডিভিশন পর্যায়ে 10টা করে আইসিইউ বেড আমরা নিশ্চিত করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। হ্যাঁ, এর বাইরে আমরা আরো কিছু আইসিইউ ভেন্টিলেটর কেনার প্রক্রিয়ায় আছি আমরা, এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ঢাকার ভিতরে এখন পর্যন্ত প্রায় 68 এখন বেরিয়ে আসছে। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর জন্য মেডিকেল অক্সিজেন উৎপাদন বাড়ানোর জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, করোনা আপডেটে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ করোনা আপডেটে। করোনা সংক্রমণের ভয়াবহতার মধ্যেও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে মানুষ। তাদের ঘরে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আর রাজধানীর বাজারগুলোতে শারীরিক দূরত্ব বজায় রাখার বালাই নেই। পুলিশ র্যাবের পাশাপাশি টহলে আছে সেনা সদস্যরাও। কোনো না কোনো অজুহাতে বাড়ি থেকে বের হচ্ছেই মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হলেই সবারই জরুরি কাজ। আপনি বলেন, জীবনে ঝুঁকি আছে কিনা? জি জি অবশ্যই। আপনার পরিবারের ঝুঁকি আছে, আপনার বউ বাচ্চার ঝুঁকি আছে, তাহলে আপনি ঝুঁকিটা নিচ্ছেন কেন? আমি আপনাকে শাস্তি দেবো কেন? আমি আপনার সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সরকারি নির্দেশনা মেনে চলেন। কেবল রাস্তায় নয়, বাজারগুলোতেও টহল জোরদার করেছে সেনাবাহিনী। তবে হাটবাজারে শারীরিক দূরত্ব বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট ছোট জায়গা এবং সামাজিক দূরত্বটা মেনটেন হচ্ছে না। সেজন্য আমরা যেটা করলাম যে সকল বাজার একটু গলি বা এরকম সেই বাজারগুলো আমরা একমুখী চলাচলের জন্য উপযুক্ত করলাম। শুক্রবার জুমার দিনে যেন মসজিদে ভিড় না করে মানুষ, সে বিষয়ে সাধারণকে সচেতন করছে নৌবাহিনী। রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। অযাচিত চলাচল রোধে আরও কঠোর হবার ঘোষণা তাদের। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তারা ইচ্ছা করলেই কিন্তু আমরা শারীরিক দূরত্ব বজায় রাখতে পারছি। কিন্তু যে সকল নিরন্ন মানুষ যাদেরকে খাওয়ার সমস্যা রয়েছে প্রতিদিনের, তাদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত খাওয়ার নিশ্চয়তা না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন কাজ। সমস্ত দেশই স্বাস্থ্য মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন, তো সেখানে আমরা কঠোর হতে বাধ্য হচ্ছি। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করতেছি। কেবল আইন প্রয়োগ নয়, মানবিক কাজও করছে পুলিশ। দিনমজুর রিকশাওয়ালাদের খাবার ও নগদ অর্থ বিতরণ করছে তারা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। ঝুঁকিপূর্ণ এই সময়ে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আর শারীরিক দূরত্ব নিশ্চিতে দিনমজুর ও দরিদ্রদের কাছে খাবার পৌঁছে দেওয়ার দাবিও তুলেছে দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই বিপদে সরকারকে সহায়তায় কোনো ধরনের সংকীর্ণতা দেখাবে না বিএনপি। করোনার প্রভাবে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর, সেখানে আসে করোনাকালে স্বাস্থ্য ব্যবস্থার নানা দুর্বলতার কথা। টেস্ট এবং তাদেরকে আপনার স্বাস্থ্য ব্যবস্থাটা দেওয়া, সেবাটা দেওয়া সবচেয়ে আগে। যারা দিন আনে দিন খায়, দিন মজুর, যাদেরকে বলা হচ্ছে ঘরে থাকলেও তারা খাওয়ার পাচ্ছে না, এদেরকে আপনার খাদ্য পৌঁছানো, ত্রাণের ব্যবস্থা করা, তাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা, এটি সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত। দিস শুড বি টপ প্রায়োরিটি। সরকারের মন্ত্রী সহ ক্ষমতাসীনদের বিএনপির সমালোচনা না করার আহ্বান জানান মির্জা ফখরুল। সংকটের গুরুত্ব উপলব্ধি করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান ছিল তার। বিএনপি তো একটা সবচেয়ে বড় দল, সেই বড় দলকে আপনি একেবারেই
বাদ দিয়ে আপনি নিজের মতো করে কাজ করছেন, করেন। এখন যেটা দরকার হচ্ছে যে সবাইকে একখানে আনা এবং তাদেরকে একটা ধারণা সৃষ্টি করা যে আমরা যা কিছু করছি ঐক্যবদ্ধভাবে করছি। বিএনপির অভিযোগ, সরকার ঘোষিত ৯৫,৬১৯ কোটি টাকার প্রণোদনা প্যাকেজটি শুভঙ্করের ফাঁকি। ঋণ প্যাকেজের জন্য সরকারি তহবিল থেকে বিশেষ অর্থ বরাদ্দ করার পরামর্শও দেন মির্জা ফখরুল। ৭৭,৭৫০ কোটি টাকা ঋণ প্যাকেজের মধ্যে মূলত সুদ ভর্তুকির ৩,০০০ কোটি টাকাই হচ্ছে সরকারি প্রণোদনা। অবশিষ্ট অর্থ সরকারি, বেসরকারি ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক তাদের স্বাভাবিক ব্যাংক গ্রাহক সম্পর্কে ভিত্তিতে বিতরণ করবে। ব্যাংকগুলো কীভাবে ৭৭,৭৫০ কোটি টাকা ঋণ প্যাকেজের অর্থ সংকুলন করবে তা বোধগম্য হচ্ছে না। বিজিএমইএ ও সরকারের মধ্যে সমন্বয় নেই দাবি করে ২% সার্ভিস চার্জ নিয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে ভর্তুকি দিলেও কৃষি খাতে বর্তমান সরকার কোনো ভর্তুকি দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। চালু করার ব্যবস্থা নিতে হবে বিভিন্ন নিরাপত্তা রক্ষা করে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় গণমাধ্যম কর্মীদের উপযুক্ত প্রণোদনা দেওয়ারও দাবি জানান বিএনপি মহাসচিব। সাংবাদিক লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের এই মহামারীতে বিভক্তি কাম্য নয়, সচেতনতার দুর্গ গড়ে ঘরে বসেই করোনা মোকাবেলা করতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই লড়াইয়ে পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে। ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা মোটেই সমুচিত নয়। ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাসের কারণে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা না থাকলেও চেতনা ও বিশ্বাসে দিনটি চিরভাস্বর। এ সময় বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর মোকাবিলা করা। মনে রাখতে হবে, এ লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই। পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে। মাঠ জুড়ে সোনালী ধান, ফসল ঘরে তোলার সময় এসেছে, কিন্তু কৃষকের মুখে নেই হাসি। ধান কাটার শ্রমিক না পাওয়ায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে আড়িয়াল বিলের হাজারো কৃষকের। সংকট কাটাতে যন্ত্রের ব্যবহার করার চিন্তা করছে কৃষি বিভাগ। চেষ্টা চলছে অন্য জেলা থেকে শ্রমিক আনার। নাজমুল বাপ্পির তোলা ছবিতে মোহসিনুল হাকিমের রিপোর্ট। চারপাশে মহাদুর্যোগ, এর মধ্যেই ধান কাটতে শুরু করেছেন রফিকুল ইসলাম। পাকা ধান মাঠে রাখার উপায় নেই, অভ্যাস না থাকলেও তাই গৃহস্থ নিজের হাতেই তুলে নিয়েছেন কাস্তে। ধান কাটার শ্রমিক নাই, তাই সঙ্গী পরিবারের বাকি সদস্যরা। এইভাবে কেমনে সামাল দিব, মানে আমার যে লোক আছে জমিন অল্প কাটতাছি, আবার আরেকজনের জমিন আরো বেশি। ধানের ফলন বেশ ভালো, কিন্তু শ্রমিক না পাওয়ায় মহা দুশ্চিন্তায় শ্রীনগরের গাদিঘাটের আব্দুল বাতেন। পাকা ধান ফসলের মাঠে ফেলে রাখার মতো এমন কঠিন সময়ের মুখোমুখি হতে হয়নি 70 ঊর্ধ্ব এই কৃষকের। একটা বৃষ্টি, একটা পাথর এবং একটা পানি যদি আইসা পড়ে তা আমাকে জল ছাপা মারি দিব। এই জমি সফল দোপা জমি। করোনা সংকটকে ছাপিয়ে এখন বড় সংকটের মুখোমুখি আড়িয়াল বিলের কৃষকরা। জমিগুলো এক ফসলি, বড় মৌসুমে এই বিল থেকেই প্রায় 40,000 মেট্রিক টন ধান উঠবে। প্রায় 10 থেকে 15,000 কিষাণ লাগে এই আড়িয়াল বিলে ধান কাটার জন্য। আমাদের এই সোনালী ফসল যদি আমরা ঘরে তুলতে না পারি তাহলে কৃষক না খেয়ে মারা যাবে। অনেকে টাকা লগ্নি করেছেন, সুদি করেছেন, ব্যাংক থেকে লোন এনেছেন। আমার ধান কিন্তু অনেক পাইকে গেছে, ঠিক আছে। শিবচরের লোক যদি না আসতে পারে তো আমরা কিন্তু ধান কাটতে পারব না। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই, কেমন আমাকে লোক আসবে। কলেরা ভাইরাসের জন্য এখন এরা 1 সপ্তাহ আগে নিষেধ করে দিছে। লেবারের কারণে আমরা ধান শুকাইতে পারতাছি না, কাটতে পারতাছি না। আড়িয়াল বিলের প্রায় 24,000 একর জমিতে ধান চাষ হয়েছে এবং সেই ধান কাটার সময় হয়ে গেছে, যেটি বারবারই বলছেন এখানকার কৃষকরা। কিন্তু কৃষি শ্রমিক আসাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা যোগাযোগ করছেন শ্রমিকদের সঙ্গে, কিন্তু পথে ঘাটে তাদের আসার ব্যাপারটা এখনও সুরাহা হয়নি। অবশ্য করোনা সংকটের মধ্যেই চলছে কৃষি শ্রমিকের সংকট কাটানোর জোর চেষ্টা। দেখা যাক, আশা করছি যে প্রবলেমটা সলভ হবে। আর এছাড়া আমরা যন্ত্র ব্যবহারের মাধ্যমে ধানটা খুব দ্রুতভাবে যেন কাটা যায়, এই জন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। মাঠ থেকে ঘরে উঠবে ধান,
তার আগে মাড়াই করতে হবে, সেখানেও প্রয়োজন শ্রমিকের। তারপর সেদ্ধ করে রোদেও শুকাতে হবে ধান। সেই প্রস্তুতিও চলছে পুরোদমে। যে কোনো পন্থে আমাকে যেন এই লোকজ্ঞানী দেয়, আমরা ধানটা দেশের কাইটা গরিব লোক আমরা সেখানে উঠে 2-4 টাকা খাইতে পারি। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, আড়িয়াল বিল, মুন্সিগঞ্জ। বরিশালের বানারীপাড়ায় আড়ত থেকে কাবিখা প্রকল্পের 256 বস্তা চাল সহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে বন্দর এলাকায় ইউসুফ আলীর আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় 256 বস্তা চাল। পরে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে। জব্দকৃত চাল কাবিখা প্রকল্পের। কক্সবাজারের উখিয়ায় সরকারি চালসহ এক মিল মালিককে আটক করা হয়েছে। র্যাব জানায়, হতদরিদ্রদের জন্য 10 টাকা কেজির চাল অবৈধভাবে মজুত করেছেন সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী। এমন খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে হিমছড়ি স্টেশনে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। জব্দ করা হয় 2130 কেজি চাল। হবিগঞ্জে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ইনাতগঞ্জ বাজারে ব্যবসায়ী নোমান হোসেনের গুদামে অভিযান চালায় প্রশাসন। টের পেয়ে পালিয়ে যায় নোমান। জব্দ করা হয় টিসিবির 3650 কেজি চাল ও 1005 লিটার সয়াবিন তেল। আটক করা হয় 5 জনকে। ফরিদপুরের ভাঙ্গায় খাদ্য বান্ধব কর্মসূচির 6 বস্তা চাল গোপনে বিক্রির সময় জব্দ করেছে প্রশাসন। আটক করা হয়েছে 2 জনকে। যে দলেরই হোক, ত্রাণ নিয়ে অনিয়ম দুর্নীতি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে বিভিন্ন দলের সমর্থকরা এই ধরনের দুর্নীতি সংযুক্ত। বিএনপিরও বেশ কয়েকজন এখানে আছে। তবে সরকার কে কোন দলের, কে কোন মতের, সেটি না দেখে যেই এই ঘটনা ঘটাচ্ছে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ব্যবস্থা গ্রহণ আরো কঠোরভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, করোনা আপডেটে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট। লকডাউনের ফলে যুক্তরাষ্ট্রের নতুন বেকারের তালিকায় নাম লিখিয়েছেন 2,20,00,000 মার্কিনী। গেল বছরের তুলনায় এবছর প্রথম 3 মাসেই প্রায় 7% প্রবৃদ্ধি হারিয়েছে চীন। 8 ট্রিলিয়ন রুপি হারানোর মুখে ভারতের অর্থনীতি। রপ্তানি সহ বাণিজ্যের প্রধান সব খাত স্থবির হয়ে পড়ায় নজিরবিহীন বিপর্যয়ের মুখে বিশ্ব অর্থনীতি। আভাস IMF-এর। কর্মহীন মানুষের ভারী বিপর্যস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। করোনা মহামারীর কারণে প্রশাসনের আরোপিত লকডাউনে কাজ হারিয়েছেন প্রতি 7 মার্কিনীর 1 জন। গেল 1 সপ্তাহেই নতুন কর্মহীন মানুষের খাতায় নাম উঠেছে 52 লাখ মানুষের। করোনার ভয়াল থাবা যে নিউ ইয়র্কে, স্থবির অর্থনীতির প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমানও সেখানেই। খাবার, ওষুধ সহ নিত্যপণ্যের জন্য প্রশাসনের দিকেই তাকিয়ে বেশিরভাগ বাসিন্দা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ত্রাণের অপেক্ষায় দাঁড়ানো মানুষের সারি। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর ওপর চাপ বেড়েছে 10 গুণ। স্কুলের বাস চালাতাম আমি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলে কাজ নেই। নিয়োগকারী প্রতিষ্ঠানে প্রতি সপ্তাহে বেতন দেওয়ার কথা ছিল। গত সপ্তাহে বলা হলো বেকার ভাতার আবেদন করতে। আগের সপ্তাহে বড়জোর 200 পরিবারকে খাবার দিতাম। 35 দিনের ব্যবধানে সেটা 2000-এ ঠেকেছে। এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতেও লকডাউনে বেহাল দশা। স্থবির হয়ে পড়েছে শিল্প খাতের 70%। এ অবস্থায় 8 ট্রিলিয়ন রুপি ক্ষতি গুনতে হতে পারে ভারতের অর্থনীতিকে, জানিয়েছে সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চ। ভারতের চরম দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষগুলোর ভয়, তারা ভাইরাসে না মরলেও ক্ষুধায় মারা যাবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ বলে ভারতের লকডাউনকে একই সাথে একে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম লকডাউনও বলা যেতে পারে। মহামারী দ্রুততম সময় নিয়ন্ত্রণে আনায় বছরের শেষে ঘুরে যেতে পারে চীনের অর্থনীতি। কিন্তু প্রধান রফতানি আর সেবা খাতে অচলাবস্থার কারণে 6 দশকে প্রথমবার
পুরো এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবছর শূন্যে ঠেকতে পারে বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। দ্রুততম সময়ে মহামারী নিয়ন্ত্রণের পাশাপাশি বড় প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়া হওয়া থেকে বাঁচানো, ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিলে 2021 সালে হয়তো অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে। হয়তো চীনই নেতৃত্ব দেবে তাতে। IMF এর আহ্বানে দরিদ্র দেশগুলোর জন্য প্রায় $1200 কোটি সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্র ও জার্মানি। নুজহাত কামাল, যমুনা নিউজ। সাভার ও আশুলিয়ায় করোনা মহামারীর মধ্যেই শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। এরই মধ্যে চাকরি হারিয়ে বেকার হয়েছেন অনেকেই। বিষয়টিকে দুঃখজনক ও অমানবিক বলছেন শ্রমিক নেতারা। করোনা মোকাবেলায় দেশজুড়ে পোশাক কারখানাগুলোতে চলছে সাধারণ ছুটি। এমন পরিস্থিতিতে কারখানার শ্রমিকরা কেউ রয়েছেন নিজ গ্রামে, কেউ বা ভাড়া বাড়িতে। এরই মধ্যে সাভারের কয়েকটি পোশাক কারখানায় নোটিশ টাঙিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। অর্ডার নাই, যার কারণে আপনার আসার দরকার নাই। তা আমি যে কথা বলবো, কথা বলার সুযোগ দেয় নাই। পায়ে দোকান ধরছি স্যার, আমার চাকরি গেলে স্যার, আমার পরিবার এমন একটা অবস্থা, তাহলে বলার মতো না। তাহলে আমরা এখন কি করব? সামনে আমাদের কি হবে? আমাদের বাচ্চা আছে, আমরা কিভাবে চলবো? সামনেই আবার ঈদ। এমন সময় ছাঁটাইয়ের বিষয়টি দুঃখজনক ও অমানবিক বলছেন শ্রমিক নেতারা। দ্রুতই তা বাতিল করে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি তাদের। 10টি গার্মেন্টসেরও বেশি কারখানায় গণহারে শ্রমিক ছাঁটাই হয়েছে এবং যে সমস্ত শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল এবং শ্রমিক আর কোনো শ্রমিক যাতে ছাঁটাই না হয় এর জন্য গার্মেন্টস মালিক এবং সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শিল্প পুলিশ বলছে পরিস্থিতি সামাল দিতে মালিকদের সাথে আলোচনা চলছে। যদিও এটা আমাদের লিখিত ম্যান্ডেট না, এই বিষয়ে আমরা মালিকের সাথে কথা বলে অনেকগুলো ফ্যাক্টরির শ্রমিক ছাঁটাই আমরা বন্ধ করে দিয়েছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। করোনা ভাইরাসের কারণে বর্তমানে স্ত্রী কন্যার সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। লকডাউনে থাকা সাকিব সামাজিক গণমাধ্যমে সরাসরি দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন 2023 বিশ্বকাপে দারুণ করবে বাংলাদেশ, কারণ এই আসরটি বসবে ভারতে। সেই সাথে দলের সম্ভাব্য ক্রিকেটারদের সবাই এরই মধ্যে যোগ্যতার প্রমাণ রাখায় বেশ আশাবাদী সাকিব। মন খারাপের করোনা ভাইরাসের মাঝেই সাকিব আল হাসানের ঘরে আসছে নতুন অতিথি। দ্রুতই দ্বিতীয় সন্তানের অভিভাবক হতে চলছেন সাকিব শিশির দম্পতি। মাঠের খেলা বন্ধ, তবুও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে 2023 ক্রিকেট বিশ্বকাপে আত্মবিশ্বাসে ভর করে বাংলাদেশ দল নিয়ে জানিয়েছেন আশার কথা। ভারতে হবে বিশ্বকাপের পরের আসর। কন্ডিশনের বিচারে তো বাংলাদেশ অন্যদের চেয়ে একটু এগিয়েই। সেই সাথে সম্ভাব্য দলটির সবাই এরই মধ্যে যোগ্যতার প্রমাণ রেখেছেন। আর এই দুই কারণ মিলিয়ে আসরে বাংলাদেশ হট ফেভারিট বলেই বিশ্বাস বিশ্বসেরা এই অলরাউন্ডারের। বাংলাদেশ দলে এখন যারা আছেন তারা সবাই যোগ্য, আদর্শ একটি দলের জন্য যথেষ্ট। আর কিছুর দরকার নেই, শুধু প্রয়োজন একটাই, সবার নিবিড় অনুশীলন। আমার মনে হয় তাহলেই আমরা বিশ্বকাপের আগে ভালো একটি দল হয়ে যাব এবং খুব ভালো কিছু করব। বর্তমানে নিষিদ্ধ থাকা সাকিব মাঠে ফিরবেন এবছরের অক্টোবরে। সবশেষ 2019 বিশ্বকাপে 8 ম্যাচে 606 রানের পাশাপাশি 12 উইকেট নিয়ে তিনি ছিলেন আসরের সেরাদের একজন। কন্ডিশন বিবেচনায় প্রস্তুতির জন্য আগামী 3 বছর যথেষ্ট, সাথে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। করোনার কারণে অন্য সবার মতো যুক্তরাষ্ট্রে লকডাউনের মাঝে অলস সময় কাটছে সাকিবের। এই সময়টুকু কাজে লাগাতে একটি বই লেখার চিন্তা নাকি ঘুরপাক খাচ্ছে তার মাথায়, যে বইতে থাকবে বিকেএসপির শিক্ষা জীবনের অম্লমধুর স্মৃতিগুলোর কথা। আমার জীবনের সবচেয়ে স্মৃতিমধুর দিন ছিল আমার বিকেএসপির শিক্ষা জীবন। যদিও পরিবার ছেড়ে প্রথম 2-1 মাস থাকতে কষ্ট হয়েছিল, তবে আমি মনে করি সে সময়টাই আমার জীবনের সেরা সময়। তখনকার প্রতিটি দিনকে আমি উপভোগ করেছি, জানি একটি বইও লেখার পরিকল্পনা আছে আমার। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে থাকলেও তার প্রতিষ্ঠান দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে এরই মধ্যে দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। অলক হাসান, যমুনা নিউজ। বিশ্বের বিভিন্ন দেশের কারাগারগুলোতে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। যুক্তরাষ্ট্রের শিকাগোর
একটি কারাগারেই 500-রও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। অভিযোগ উঠেছে সুচিকিৎসা মিলছে না আক্রান্ত বন্দীদের। কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রান্ত এবং মৃত্যুর তথ্য গোপনের অভিযোগও উঠেছে অনেক দেশে। বলিভিয়া, চিলির মতো বেশ কিছু দেশের কারাগারে দেখা দিয়েছে দাঙ্গা। করোনা আক্রান্তদের সুচিকিৎসার দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে বলিভিয়ার এই কারাগারের কয়েদিরা। নিরাপত্তা রক্ষীদের উপর হামলার পর প্রাচীর টপকে কয়েদিরা বের হওয়ার প্রস্তুতি নিলে তাদের উপর পাল্টা চড়া হয় পুলিশ। সপ্তাহখানেকের বেশি সময় ধরে এই কারাগারে বেড়েই চলেছে কোভিড-19-এ আক্রান্ত কয়েদিদের সংখ্যা। তাদের অভিযোগ, সাধারণ চিকিৎসা তো দূরের কথা, আক্রান্তদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেনি কারা কর্তৃপক্ষ। ভালো কয়েদিদের রাখা হয়েছে আক্রান্তদের সাথেই। আমরা সবাই এখানে ঝুঁকির মধ্যে। বিশ্বের বিভিন্ন দেশের কারাগারগুলোতে বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। তবে সাধারণ নাগরিকদের মতো করোনার বিশেষ চিকিৎসা থেকে বঞ্চিত এসব কয়েদি। ফলে লাতিন আমেরিকার মতো রাশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের কারাগারগুলোতে বিক্ষুব্ধ হয়ে ওঠে কয়েদিরা। কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রান্ত কয়েদিদের সংখ্যা এবং তথ্য গোপনের অভিযোগ উঠেছে। খোদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এই কারাগারের কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। আক্রান্তদের কোয়ারেন্টাইনের দাবিতে কারাগারের বিভিন্ন স্থানে এমন লেখাও চোখে পড়ছে। কয়েদিদের সুচিকিৎসার দাবিতে র্যালিও হয়েছে দেশটিতে। যারা কারাবন্দী আছেন তারাও তো মানুষ। অনেক কারাবন্দী করোনা ভাইরাসে আক্রান্ত, কিন্তু তাদের চিকিৎসা নিশ্চিত করছে না কর্তৃপক্ষ। এমনকি তারা কেমন আছে, কি অবস্থায় আছে সেটাও জানানো হচ্ছে না। কোনো চিকিৎসক নেই, ওষুধ নেই। আমরা এখানে ধুকে ধুকে মরছি। ব্যতিক্রম চিত্র রয়েছে। করোনার প্রকোপ ঠেকাতে একদিকে যেমন সতর্ক লেবাননের এই কর্তৃপক্ষ, অন্যদিকে পিপি সংকট মেটাতে কাজে লাগানো হয়েছে কয়েদিদের। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। দর্শক, শেষ করব করোনা আপডেট। তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপের সর্বশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1,48,000-এর বেশি, আক্রান্ত 22 লাখ। নতুনভাবে সংক্রমিত 96,000 মানুষ, যা একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে 7,000 মানুষের। একদিনে প্রায় 2200 মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি 34,600-রও বেশি। নতুনভাবে আরও প্রায় 30,000 আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মোট আক্রান্ত 7.25 লাখেরও বেশি। স্পেনে মৃতের সংখ্যা 19,000-এর বেশি, আক্রান্ত 1,85,000 মানুষ। নতুন সংক্রমিত 4,300 জন। একদিনে প্রাণ গেছে 5 শতাধিক মানুষের। ইতালিতে আরও 525 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে 22,000। আক্রান্ত 1,69,000 মানুষ। নতুনভাবে প্রায় 4,000 শনাক্ত। ফ্রান্সে মৃতের সংখ্যা 18,000 ছুঁই। একদিনে আরও 7 শতাধিক মৃত্যু। 17,000-এর বেশি মানুষ নতুন করে সংক্রমিত। মোট আক্রান্ত 1,65,000। ব্রিটেনে নতুনভাবে মারা গেলেন 847 জন। এ নিয়ে মৃতের সংখ্যা 14,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখ। নতুনভাবে 5,500-এরও বেশি মানুষ সংক্রমিত। এই ছিল করোনা আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।